যতগুলো পারবো আমি চেষ্টা করবো যে তিনটা খুব ইম্পর্টেন্ট মডেল, শেল মডেল, অপটিক্যাল মডেল এবং কালেকটিভ মডেল এবং পদ্ধতি আলোচনা করব। তো আজকের এই এখন ক্লাসে আলোচনা করব শেল মডেল, নিউক্লিয়ার শেল মডেল। এই শেল শব্দটা কিন্তু আসছে আসলে বোটানি থেকে। বোটানি শেল আগে ইউজ করা হতো, সেখান থেকে স্ট্রাকচার। শেল মানে হচ্ছে আসলে কি এক একটা ওই স্ট্রাকচার, SHELL শেল। তো আমাদের এই হচ্ছে আজকের আমাদের এই লেকচারে আমাদের মোটামুটি পড়াশোনার জিনিস, যে কেন মডেল প্রয়োজন, মডেল কি, নিউক্লিয়ার শেল মডেলের অ্যাজাম্পশন গুলো কি কি, তার ভিত্তিতে আমরা কি নিউক্লিয়াসের বিভিন্ন প্রপার্টিজ সেগুলো কিভাবে ব্যাখ্যা করতে পারি সেগুলো আমি আসবো। প্রথমে হচ্ছে একটা সেন্ট্রাল পটেনশিয়াল দিয়ে আমরা কাজ শুরু করব, তারপরে আমরা যুক্ত করবো সেখানে স্পিন-ওভার পটেনশিয়াল, তারপর কিছু অ্যাপ্লিকেশন দেখবো আমরা শেল মডেলের। এই হচ্ছে আমাদের এই মানে সেকেন্ড ক্লাসের আজকে আমাদের আলোচ্য সূচি। প্রথম প্রশ্ন হচ্ছে যে নিউক্লিয়াসের ক্ষেত্রে মডেল কেন প্রয়োজন, বা কোন কোন ক্ষেত্রে মডেল লাগে। ফিজিক্স বলি বা সায়েন্স বলি, আমাদের কোনগুলোর ক্ষেত্রে মডেলের প্রয়োজন এবং কখন আমরা মডেল ইউজ করি। যে সমস্ত সিস্টেমের ক্ষেত্রে আসলে আমাদের কোনো এক্সাক্ট থিওরি বা ল প্রযোজ্য না, বা আমাদের এখন পর্যন্ত প্রযোজ্য হয়নি, আমরা সে সমস্ত ক্ষেত্রেই মডেল ইউজ করি। নিউক্লিয়াসের ক্ষেত্রে তাহলে আমাদের কোনো নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসগুলো যেভাবে আছে, বা নিউক্লিয়াসের যে বিভিন্ন প্রপার্টি এক্সপ্লেন করার জন্য কোনো এক্সাক্ট থিওরি বা ল আমাদের এখন পর্যন্ত জানা নাই। প্রশ্ন হচ্ছে কেন এই অসঙ্গতি বা কেন অসম্পূর্ণতা। তো কারণ হচ্ছে যে নিউক্লিয়াস কিন্তু ভেরি মাচ কমপ্লিকেটেড সিস্টেম এবং খুব সহজ সিস্টেম না। আমরা নিউক্লিয়াস দেখতে পাই না, কিন্তু আমাদের যে অত্যাধুনিক মাইক্রোস্কোপ রয়েছে সেটা দিয়ে নিউক্লিয়াস ভেতর দেখা সম্ভব না। আমরা জানি না নিউক্লিয়াস ভেতরে আসলে, যদি আমরা বলি যে অমুক অমুক আছে, এগুলো বিভিন্ন এক্সপেরিমেন্ট করি, যে রেজাল্ট গুলো আমরা অ্যানালাইজ করি এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত উপনীত হয় যে নিউক্লিয়াস ভেতরে এই জিনিসপত্রগুলো আছে, এগুলো এইভাবে আছে। এবং সে এক্সপেরিমেন্ট গুলো কিন্তু খুব সহজ এক্সপেরিমেন্ট না, অত্যন্ত কষ্টসাধ্য এবং ব্যয়বহুল এক্সপেরিমেন্ট। এবং সেই এক্সপেরিমেন্টের যে আমাদের যে রেজাল্ট, তাকে যে অ্যানালাইজ করার জন্য পর্যাপ্ত থিওরির প্রয়োজন, সেগুলোর এক্সাক্ট থিওরি আমাদের খুব বেশি হাতে এখন পর্যন্ত আমাদের কিন্তু মানে এক্সাক্ট থিওরি হাতে নাই। সেজন্য আমাদের মডেলের মানে আমাদের অবতারণা করতে হয়। এখন নিউক্লিয়াস খুব কমপ্লিকেটেড সিস্টেম, এবং নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ন গুলো আছে বা নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয়ার অন্যান্য প্রপার্টি, তাকে এক্সপ্লেইন করার জন্য এক্সাক্ট ম্যাথমেটিক্যাল ফর্মালিজম এখন পর্যন্ত আমাদের জানা নাই। আমরা একটু জানি যে আমাদের আসলে যে ক্লাসিক্যাল থ্রি বডি প্রবলেম বা ক্লাসিক্যাল মেনি বডি প্রবলেমেরও কিন্তু এক্সাক্ট সলিউশন আমরা বের করতে পারি না। আর নিউক্লিয়াস তো একটা ক্লাসিক্যাল কোনো কি বলে ফর্মালিজম দিয়ে আমাদের ব্যাখ্যা করা সম্ভব না। ইট ইজ পিওরলি কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, কাজে সেখানে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মালিজম আরো বেশি কমপ্লিকেটেড। সেকেন্ডলি, আমরা গ্যাসের ক্ষেত্রে ইউজ করি স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করি, অর্থাৎ আমরা ধরে নিই যে গ্যাস মলিকুলের সংখ্যা এত বেশি যে সেখানে আমরা ইউজ করতে পারি, স্ট্যাটিস্টিক্স ইউজ করতে পারি। এবং গ্যাস মলিকুল ব্যবহার আছে, সেখানে আমরা ধরে নিই যে কিনেটিক থিওরি গ্যাসে ধরে নিই আমরা যে গ্যাস মলিকুল গুলো ইলাস্টিক হার্টস্ফিয়ার, তাদের মধ্যে ইন্টারঅ্যাটমিক কোনো ইন্টারমলিকুলার কোনো অ্যাট্রাকশন নাই, অলমোস্ট নেগলিজিবল। এই অনেক ধরে আমরা কাজ করি, কারণ গ্যাস মলিকুলগুলোর সংখ্যা এত বেশি, মানে আমরা কোটি কোটি গ্যাস মলিকুল নিয়ে কাজ করা যায়। সেখানে ইজিলি কোনো স্ট্যাটিস্টিক্যাল মডেল, স্ট্যাটিস্টিক্যাল থিওরি সেখানে অ্যাপ্লাই করা যায়। নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসগুলোর সংখ্যা অনেক বেশি হলেও এত বেশি না গ্যাস মলিকুলগুলোর সংখ্যার মতো, যেখানে আমরা কোনো স্ট্যাটিস্টিক্যাল মডেল অ্যাপ্লাই করতে পারি বা মেথড অ্যাপ্লাই করতে পারি। নিউক্লিয়াস সংখ্যা বেশি, কিন্তু এত বেশি না যে কোটি কোটি না, আবার যেখানে আমরা ইউজ করতে পারি আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ। থার্ডলি, আমরা এক্স্যাক্টলি যে পারটারবেশন থিওরি সেটা অ্যাপ্লাই করতে পারি না। পারটারবেশন থিওরির যে
নেচার আমরা অ্যাপ্লাই করবো, এর পরে আমরা সেটা অ্যাপ্লাই করবো মডেলে আমরা। তারপরেও বাটারফ্লাই অ্যাপ্লাই করতে গেলে কি হয়, যে একটা স্ট্রং ফোর্স থাকা লাগে, যে ফোর্সের সলিউশন আমরা এক্স্যাক্টলি জানি, অ্যানালিটিক সলিউশন জানি আমরা। তারপরে সামান্য কিছু ডিস্টারবেন্স থাকবে, যেটা আমরা ইউজ করব একটা অ্যাপ্রোচের মেথড দিয়ে। নিউক্লিয়াসের মধ্যে এরকম কোনো স্ট্রং ওভাররাইডিং ফোর্স নাই। দ্যাট ফোর্স ক্যান বি ট্রিটেড অ্যাজ unperturbed Hamiltonian and rest of it as small perturbation. থাকলে পরে আমরা বিভিন্ন অ্যাপ্রোচের মেথড ইউজ করে আমার নিউক্লিয়াসের ভিতরের যে ফেনোমেনা গুলো আছে, প্রপার্টি গুলো আছে, সেগুলো ব্যাখ্যা করতে পারতাম। এই তিনটা হচ্ছে মূলত কারণ যে নিউক্লিয়াসের মডেল কেন প্রয়োজন। এখন সেকেন্ড কোশ্চেন, যে মডেল কি। আমরা জানি, সবাই জানি, যখন আমরা একটা বাড়ি ঘর তৈরি করি তখন কি করি, আগে বাড়ি তৈরি করা হয়, 10তলা বিল্ডিং করা হবে, তাহলে আমাদের একটা জমির স্ট্রাকচার থাকে। জমিটা হচ্ছে এই দৈর্ঘ্যপ্রস্থ এত, জমির ফ্রন্ট এতটুকু, তারপরে এই এতটুকু এটা আছে। তাহলে আমরা দিই যে আপনি একটা আমার এই চাহিদা আছে, আমি এটা চাই, আমার 2টা ইউনিট চাই, আমার প্রতিটা ইউনিটে 2টা করে 3টে বারান্দা চাই, 3টা ওয়াশরুম চাই, অনেক কিছু আমরা বলে দিই, আমরা এগুলো চাই, আমার চাহিদা এটা, আমার আমার জমির সাইজ এত, আমার এই চাহিদা। তার ভিত্তিতে আর্কিটেক্ট কি করেন, একটা মডেল স্কেচ করেন। তার মানে সেখানে মডেল প্রয়োজন। মডেল মানে হচ্ছে আমার চাহিদার বা আমার প্রয়োজনের সাথে সম্পর্ক রেখে কিছু অ্যাসিউম করা হয়, এবং ওখানে খেয়াল করবেন যে একটা স্কেচ করা হয়। এই স্কেচটা হচ্ছে 12/10। আসলে 12/10 নাই, কিন্তু আমরা ধরে দিই যে ওখানে একটা 12/10, তার মানে একটা অ্যাসিউম করি ওখানে আমরা যে আমাদের 1 ইঞ্চি সমান এখানে হয়তো 2 ফিট, অ্যাসিউম করে নিই। তার মানে হচ্ছে আমাদের কিছু অ্যাজাম্পশন থাকে যে আমাদের এই চাই, আমরা এই করব, আমার জমি সাইজ এত, সব মিলিয়ে একটা অ্যাজাম্পশন করে একটা সুন্দর মডেল দাঁড় করা। আপনারা খেয়াল করবেন যে আবাসন মেলার কথা জানতে, অনেকগুলো বিল্ডিং এর তারা সুন্দর করে দাঁড় করে রাখে মডেল। তার মানে চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে কিছু অ্যাসিউম করে একটা দিক দাঁড় করানো, এটা মডেল। এখন একটা মডেল সাকসেসফুল হবে না ফেল্ড হবে, তা ডিপেন্ড করবে যে ওই মডেল দিয়ে যে আমি সিম্পল বালি মডেল বললাম, আমরা একটা সায়েন্টিফিক মডেল বলি, তাহলে পরে এই মডেল দ্বারা যে সমস্ত প্রপার্টি আমরা এক্সপ্লেন করতে পারবো, সেই প্রপার্টি এক্সপেরিমেন্টাল অবজার্ভ প্রপার্টির সঙ্গে কতটুকু মিলে যায়, তারপর ডিপেন্ড করে ওই মডেল সার্থকতা বা ব্যর্থতা। যদি মিলে যায় তাহলে বলবো ওই মডেলটা সার্থক, না মিললে বলবো মডেলটা ব্যর্থ। নিউক্লিয়াসের ক্ষেত্রে এমন কোন মডেল নাই যে মডেলটা নিউক্লিয়াস সম্পর্কিত সমস্ত অবজার্ভ প্রপার্টি ব্যাখ্যা করতে সক্ষম হতো, দ্যাট মডেল উড বি এ থিওরি or law। তারা বলতে পারতো এটা থিওরিওয়ালা। হ্যাঁ, এটা হয় যে বিশেষ ক্ষেত্রে একটা মডেল ভালো, আরেক ক্ষেত্রে সে ভালো না, আরেক ক্ষেত্রে আরেক মডেল ভালো। তার মানে মডেলগুলো হচ্ছে যে নিউক্লিয়াস প্রপার্টি আছে, প্রপার্টির ভিন্নতার উপর নির্ভর করে বিভিন্ন মডেল চুজ করতে হয় তখন আমাদের এক্সপ্লেন করার জন্য। অর্থাৎ এ মডেল ক্যান বেটার দ্যান আদার with respect to some of the property of a nucleus। ঠিক আছে, তার মানে সব ক্ষেত্রে এমন না যে এই মডেল সব ক্ষেত্রেই অন্য মডেল থেকে ভালো, এরকম ব্যাপারটা না। এখন আমরা যে নিচে দেখুন, খেয়াল করুন, অনেক মডেল নাম লেখা আছে, অনেক মডেল আছে। আমাদের কিছু কমন নাম লিখে দিই, মডেল, তারপরে গ্যাস মডেল, ফার্মি গ্যাস মডেল, নিউক্লিয়াস শেল মডেল, কম্পাউন্ড নিউক্লিয়াস মডেল, কালেকটিভ মডেলস, অপটিক্যাল মডেল, তারপরে ইন্টারঅ্যাক্টিভ বোসন মডেল। এখন নতুন মডেল আসছে বিভিন্ন ফেনোমেনা ব্যাখ্যা করার জন্য। এগুলো হচ্ছে আমাদের ভেরি কমন মডেল। এখান থেকে আমরা 3টা মডেল আমাদের এই সমগ্র ক্লাসে পড়বো। সেটা হলো শেল মডেল, কালেকটিভ মডেল এবং অপটিক্যাল মডেল। এখন আমি শুরু করছি শেল মডেল। শেল মডেলকে আরেকভাবে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেল মডেল। কারণ কি? কারণ হচ্ছে বা সিঙ্গেল পার্টিকেল মডেল বলা হয়। কেন বলা হয় এটা আমরা একটু পরে বুঝতে পারবো
এর নাম কেন বলা হয় সিঙ্গেল পার্টিকেল মডেল বা ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেল মডেল, এটা আমরা একটু পরে আমি রেখে দিলাম, একটু পরে বুঝবো আমরা পড়লে পরে। এবং এই মডেলের দুটো অ্যাজাম্পশন রয়েছে। এই মডেলটা 1933 সালে দিমিত্রি ইভানেনকো এবং ডাব্লিউ গ্যাপন, এটা ইভানেনকো হচ্ছে রাশিয়ান সায়েন্টিস্ট, গ্যাপন হচ্ছে সম্ভবত জার্মান বা তারা ইন্ট্রোডিউস করেন, এবং লেটার অন 1949-এ ডেভেলপ করেন হচ্ছে মেয়ার হ্যাক্সেল এবং জেনসেন সুস, এবং মেয়ার এবং জেনসেন গট নোবেল প্রাইজ ইন 1963 ফর নিউক্লিয়ার শেল মডেল। আর শেল মডেল দিয়ে যে নিউক্লিয়াসের বিভিন্ন প্রপার্টি কমপ্লিটলি ব্যাখ্যা করতে পারে সেটা করেছেন মেয়ার এবং জেনসেন। তাদের গ্রুপ আছে, মেয়ার হ্যাক্সেল বলা একটা গ্রুপের না, এটা জেনসেন সুস গ্রুপের নাম। এবং এই শেল মডেল কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, ইট ইউজেস পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল। এখন আমি খুব 2 লাইনে বলে নিব যে হোয়াট ইজ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল। আমরা সবাই জানি যে পাউলি প্রিন্সিপল হচ্ছে বলছে যে it is applicable for only fermions, not for bosons. পাউলি প্রিন্সিপল বলছে দুটো ফার্মিয়ন সেম সেট অফ কোয়ান্টাম নাম্বার নিয়ে একই এনার্জি লেভেলে থাকতে পারবে না। কোন দুটো ফার্মিয়ন যদি সমস্ত কোয়ান্টাম নাম্বার একই, তারা একই স্টেটে কখনো থাকতে পারবে না। এটা হচ্ছে পাউলি প্রিন্সিপল। এবং এরকম খেয়াল করলাম না আছে এক্সক্লুশন প্রিন্সিপল। তারা ফার্মি প্রিন্সিপল এক্সক্লুড a fermion to stay in a particular level. এবং নিউক্লিয়াস ক্ষেত্র তাই, নিউক্লিয়ন গুলো যে বিভিন্ন অনেক লেভেলে থাকে, অর্থাৎ পাউলি প্রিন্সিপল যদি না থাকতো তাহলে নিউক্লিয়ন সবগুলো একই লেভেলে জড়ো হতো সাইজ ছোট হতে হতে প্রায় নাই হয়ে যেত। এবং পাউলি প্রিন্সিপল খুব ইম্পর্টেন্ট। ইট প্রহিবিটস এ নিউক্লিয়ন টু স্টে ইন এ সেল with same set of quantum numbers. এখন আসি আমরা শেল মডেলে, যাকে আমরা অনেক সময় বলি ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেল মডেল বা সিঙ্গেল পার্টিকেল মডেল। দুটো অ্যাজাম্পশন আছে শেল মডেলের। প্রত্যেকটা মডেল কিছু একটা সেট অফ অ্যাজাম্পশনের উপর দাঁড়িয়ে, কিন্তু অর্থাৎ শুরুতে যে অ্যাসিউম করে নেওয়া হয়, কিছু ফ্যাক্টর অ্যাসিউম করা হয়, তারপরে সে অ্যাজাম্পশনের ভিত্তিতে মডেল দাঁড় করানো হয়, দাঁড় করিয়ে আমরা বিভিন্ন ফেনোমেনোলজি এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে মডেল দিয়ে। শেল মডেলের অ্যাজাম্পশন গুলো কি কি? ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে যে প্রত্যেকটা নিউক্লিয়ন অন্য নিউক্লিয়ন দ্বারা সৃষ্ট পটেনশিয়ালে স্বাধীনভাবে চলাফেরা করবে। আবারও বলছি, প্রত্যেকটা নিউক্লিয়ন ওই নিউক্লিয়াসের ভেতরের অন্য নিউক্লিয়ন দ্বারা, মানে সে ছাড়া আর কি, অন্য নিউক্লিয়ন তা তৈরি সৃষ্ট পটেনশিয়ালের ভিতরে চলাফেরা করবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শেল মডেলে যে হ্যামিল্টনিয়ান, ইট হ্যাজ 2 পার্টস। প্রথম পার্ট হচ্ছে আমরা বলি আনপার্টড হ্যামিল্টনিয়ান, সেকেন্ড পার্ট হচ্ছে পার্টড হ্যামিল্টনিয়ান, যার নাম বলি রেসিডুয়াল ইন্টারঅ্যাকশন। জানা কথা স্যার, এটা জানা কথা। একটু পার্থক্য আছে আমাদের শেল মডেলে, ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেল মডেলে যে এইচ নট এবং এইচ প্রাইম, খেয়াল করুন, অ্যানোটেশনটা নিয়ে আসি, স্পটলাইটটা নিয়ে আসি আমি। তাহলে এই যে হ্যামিল্টন আমি ভাগ করলাম এইচ নট এইচ প্রাইম, নর্মালি কোয়ান্টাম মেকানিক্স যখন পদার্থ থিওরি পড়ানো হয় তখন এই এইচ প্রাইমের ভিতরে চলে যায় হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা। আমাদের এখানে কিন্তু সেটা না, এখানে হচ্ছে টু বডি ইন্টারনাল পোটেনশিয়াল, আবার টু বডি পোটেনশিয়াল that is included with unperturbed Hamiltonian. The H not includes kinetic energy operator as well as two body potential. নিউক্লিয়াসের ভিতরে এই টু বডি পোটেনশিয়াল ছাড়া আরো পোটেনশিয়াল থাকে, যেটা বলা হয় রেমন্যান্ট, অবশিষ্ট পোটেনশিয়াল, excluding two body potential, that অবশিষ্ট অংশটুকু is treated as perturbation. সুবিধা কি? সুবিধা হচ্ছে পারটারবেশন থিওরির রেজাল্ট তত বেশি অ্যাকুরেট, হ্যামিল্টনিয়ানের যত বেশি অংশ আনপার্টড হ্যামিল্টনিয়ানে ঢোকানো যায় তার উপর ডিপেন্ড করবে। কারণ এই যে এইচ নট
এর সলিউশনটা কিন্তু এক্সাক্ট অ্যানালাইটিক সলিউশন, আর এই ধরনের সলিউশন কিন্তু অ্যাপ্রক্সিমেট। তাহলে অ্যাপ্রক্সিমেট অংশ যত কম হয় ততই কিন্তু মোট সলিউশন বেশি অ্যাকুরেট পাবে। সেজন্য আমাদের এখানে আমরা করেছি কি, এই পোটেনশিয়াল এনার্জি যে হয়েছে 2 বার ইন্টারনাল পোটেনশিয়াল, দ্যাট পোটেনশিয়াল ইজ ইনক্লুডেড উইথ আনপার্টন হ্যামিল্টনিয়ান। এর বাইরে নিউক্লিয়ার বিভিন্ন মোশন বিভিন্ন কারণের জন্য যে পোটেনশিয়াল তৈরি হয়, দ্যাট পোটেনশিয়াল যাকে আমরা বলছি রেমন্যান্ট পোটেনশিয়াল, অবশিষ্ট পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটুকু যুক্ত হবে থাকবে হচ্ছে পারটারবেশন হিসেবে। এই দুটো হচ্ছে শেল মডেলের অ্যাজাম্পশন। আমরা রেজাল্ট আসবো না, রেজাল্ট আগে বলে দিলে আমাদের মজা নষ্ট হবে। এখন আমরা আসবো একটা সলভ করবো শ্রোডিঙ্গার ইকুয়েশন উইথ সেন্ট্রাল পোটেনশিয়াল। এখানে খেয়াল করে দেখুন, দিস পোটেনশিয়াল ইজ সেন্ট্রাল পোটেনশিয়াল। কি বোঝা যায়? ভি ডিপেন্ডস অনলি অন সেপারেশন ডিসটেন্স বিটুইন টু পার্টিকলস। স্কেলার আর কিন্তু, ভেক্টর আর না কিন্তু। এই জন্য আমরা বলতে পারি দিস ইজ সেন্ট্রাল অর স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। তাহলে এই পোটেনশিয়াল দিয়ে আমরা একটা দাঁড় করাবো শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করব। সলভ করে আমরা দেখি নিউক্লিয়াসের প্রপার্টি আমরা ব্যাখ্যা করতে সমর্থ হই কিনা। আমি থিওরিগুলো ডিটেলে যাবো না, আমি একটু বলে যাবো, আমি স্কিপ করবো থিওরিগুলো। এই যে আমাদের দেখুন আমরা লিখেছি শ্রোডিঙ্গার ইকুয়েশন, minus h square or twice m del square plus vr psi r equal to e psi r. This psi is a function of vector r. Remember, v is a function of scalar r. This m is reduced form of the system. Reduced form of the system. এখন আমরা এই psi r কে ভাগ করে ফেলি in terms of radial part and angular part. This angular part is r spherical harmonics. তাহলে এই radial part আমরা ইকুয়েশন লিখতে পারি এভাবে, 1 r square ddr r square drnl over dr plus 2m by square enl minus vr minus l into l plus 1 square by 2m r square rnl 0 কোয়ান্টাম মেকানিক্সের উপরে দেখানো হয়েছে কিভাবে এটা আসে। এটা ভাঙলে পরে এটা আমরা দেখাচ্ছি না, এবং এখান থেকে আমরা সিম্পলিফাই করলাম, আরটা গুণ করে আমরা বানালাম, এটা করলে পরে এই চেহারাটা আসে, d square rnl by dr square rnl এরকম আসে। এখানে একটা এই আরএনএলটা হবে না, এটা ভুল আছে। এই আরএনএলটা এখানে হওয়ার কথা না, এইটা ভুল আছে। আচ্ছা, এখানে আমরা জানি এই টার্মটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, যার এল হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এবং খেয়াল করুন এখানে আমরা ইএনএল দিয়েছি। এই এখানে শুধু ই ছিল, আমরা এই ই কে লিখেছি ইএনএল, দিস ই ডিপেন্ডস অন এন অ্যাজ ওয়েল অ্যাজ এল, এই জন্য আমরা নাম দিয়েছি ই সাবস্ক্রিপ্ট এনএল। আর এর নিচে আমরা এনএল বসিয়েছি, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এন এল অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এবং এম হচ্ছে this is basically this m is really ml which is magnetic quantum number or বলা হয় প্রদেশের কোয়ান্টাম নাম্বার। এখন আমরা ধরে নিচ্ছি একটা ভিআর কে ইন টার্মস অফ হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল minus v naught plus half m square. This is really comes from oscillator potential, and this is constant potential v naught. তার মানে নিউক্লিয়াসের মধ্যে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল ভি নট আছে, যেটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল, সেখান থেকে প্লাস হাফ এম ওমেগা স্কয়ার থাকতে পারে হচ্ছে নিউক্লিয়ন গুলোর এনার্জি। দিস ভি নট ইজ কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্ট ভি নট থাকা না থাকা ম্যাটার করে না কিন্তু, কারণ এই কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডাজন্ট এফেক্ট রিয়েলি দ্য ইকুয়েশন। কারণ এই কনস্ট্যান্ট পোটেনশিয়াল থাকলে পরে তার কিন্তু একটা আমরা বলতে পারি যে ফোর্স তৈরি হয় না এখান দিয়ে কোনো। কেন ফোর্স তৈরি হবে না? কারণ বিকজ দিস পোটেনশিয়াল ডাজন্ট হ্যাভ আ গ্রেডিয়েন্ট। যদি গ্রেডিয়েন্ট না থাকে পোটেনশিয়ালে, তাহলে সেখানে ফোর্স তৈরি হয় না। দিস পোটেনশিয়াল ক্যানট প্রডিউস এনি ফোর্স, বাট দিস পোটেনশিয়াল হাফ ওমেগা স্কয়ার প্রডিউসেস ফোর্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার মানে দিস পোটেনশিয়াল ইজ ভেলোসিটি ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল।
যেখানে হচ্ছে মাইনাস ভি নট হচ্ছে একদম একদম অনেক নিচে আছে, সেখান থেকে আমাদের ডিপেন্ড করে ওমেগার উপরে যে আমাদের পটেনশিয়াল কেমন হবে। তার মানে এটা এক ধরনের আমরা বলছি, যেমন আমাদের ইয়ে ছিল যে এরকম আমাদের হার্মোনি অসিলেটর পটেনশিয়াল। এখন আমরা যদি ভিআর বসিয়ে দিয়ে এটা এই যে আমাদের 5.1 তাহলে আমরা লিখতে পারি এই অনুসারে আমাদের এইভাবে লিখতে পারি। আমরা একটু কাজা করে ইএনএল প্রাইম দিলাম এখানে। ইএনএল প্রাইম মানে হচ্ছে ইএনএল প্লাস ভি নট। যেহেতু আমরা বলছিলাম যে ভি নটটা আমাদের কনস্ট্যান্ট, আমরা ঢুকিয়ে ফেললাম এনার্জির সঙ্গে, আমাদের প্রয়োজন নাই। কিন্তু আমাদের হাফ ওমেগা স্কয়ার এটা আলাদা রাখতে হবে, এটাই খুব ইম্পর্টেন্ট আমাদের। এখন আমরা আবার তার মানে এখন এই ইএনএল ছিল হচ্ছে এনার্জি অফ পার্টিকেল, আর ইএনএল প্রাইম এনার্জি মেজার্ড ফ্রম দা বটম অফ দ্য পটেনশিয়াল ওয়েল। তার মানে আমরা ভিনটে যাব, ভিনটের নিচে নামার পর থেকে ওখান থেকে এনার্জি মেজার করলে পাবো আমি ইএনএল প্রাইম। এটা কি তা না, কিন্তু এটা হচ্ছে সাধারণ এনার্জি ইএনএলটা। এখন আমি কায়দা কানুন করবো সলভ করার জন্য, এটা কিছু ফর্মালিজম, আমি এগুলো খুব বেশি আলোচনা করবো না। রো ইকুয়াল টু আলফা ধরা হয়েছে এখানে, এবং আলফা ইকুয়াল টু এম ওমেগা বাই এইচ টু দি পাওয়ার হাফ। আমি এগুলো আলাপ করবো না, এগুলো করলে পরে বসিয়ে দিলে পরে এটা আপনারা সবাই জানেন যে হাউ টু সলভ ইট। বসালে পরে পাওয়া যায় ডি স্কোয়ার বাই ডি রো স্কোয়ার প্লাস 2 প্রাইম এইচ কাট ওমেগা। এটা আপনারা করতে পারবেন চাইলে পরে, যে এটা বসিয়ে দিবেন, তাহলে এখানে ডি বাই ডিআর কি হয়, এখানে ডিডিআর আছে, যে ডিডিআর আছে এখানে, আর ডি স্কোয়ার বাই ডিআর স্কোয়ার কি হয় এবং বের করতে হবে। বের করে এর বসাতে হবে, বসালে পরে এই ইকুয়েশন চলে আসবে। দেখাচ্ছি না এগুলো, এগুলো আসলে ইকুয়েশন ডেরিভেশন দেখাতে গেলে আমাদের আমাদের মানে হয়তো হয়তো এটা পড়াতে আমার টাইম পার হয়ে যাবে, সেজন্য আমি ডেরিভেশন যাচ্ছি না। ডি স্কোয়ার রো স্কোয়ার প্লাস 2nl প্রাইম বাই এইচ স্কোয়ার হবে মানে রো স্কোয়ার এল এল প্লাস 1 রো স্কোয়ার রো আনএলজি আর এনএল জিরো। আবার ধরলাম আমরা, আর আমাদের ধরি কেন ধরি হচ্ছে এ ধরনের ইকুয়েশনের কোন অ্যানালিটিক সলিউশন পাওয়া যায় না, অর্থাৎ আমরা যে অঙ্ক সলভ করবো পাই না। আমরা করি কি, এই ইকুয়েশনগুলোকে আমাদের যে ওয়েল নন ইকুয়েশন আছে, পলিনোমিয়াল হোক বা ফাংশন হোক, সেই ফর্মে আনতে চেষ্টা করি। আমরা চেষ্টা করলে পারি আমরা তার যে পলিনোমিয়াল বা সলিউশনটা আমরা লিখতে পারি এজ এ সলিউশন অফ দিস ইকুয়েশন। সেজন্য আমরা কিন্তু কায়দা কানুন করি। এখন ধরার আর এনএল ইকুয়াল টু ই টু দি পাওয়ার রো স্কয়ার বাই 2 রো টু দি পাওয়ার এল এফ রো। ধরলে পরে ইকুয়েশন 5-7 টেক্স দ্য ফর্ম রো ডি স্কয়ার এফ ডি আর রো স্কয়ার 2 into l plus 1 minus 2 rho square df by d rho plus 2 nl prime by h square omega minus rho minus twice l plus 3 f rho. এখন আমরা ধরলাম রো স্কয়ার সমান যাই, তাহলে ডিডি এরকম পাবো, ডিডি পাবো। এটা বসিয়ে দিলে পাওয়া যায় হচ্ছে যাই ডি স্কয়ার এফ বাই ডি যাই স্কয়ার প্লাস এল প্লাস 3/2 মাইনাস যাই df by d যাই plus 1/4 2nl prime enl prime a square omega 2 plus 3। যদি আমরা ইকুয়েশন 5.13 তে e twice enl prime by square omega কে ধরি twice n plus l minus half, তাহলে ইকুয়েশন এরকম দাঁড়ায় যাই d square by d যাই স্কয়ার plus l বা this is very important equation 5.14, remember it. This is very important equation 5.14. L plus 3/2 minus j df by d j plus n minus 1 f equal to 0. This equation looks like associated Legendre differential equation. This equation is very similar to associated Legendre differential equation. The solution হবে associated Legendre polynomials. সেটা কেমন হবে? FNL যাই equal to L for Legendre কিন্তু n plus L minus half L plus half যাই k equal to 0 10 plus 1 এই সলিউশন। আপনারা যে কোনো বই দেখবেন স্পেশাল ফাংশনস ইন ম্যাথমেটিক্স, সব বই কিন্তু এরকম ইকুয়েশন আছে, খুঁজে পাবেন আপনারা। এটা আমাদের
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে পড়ানো হয়, যেন আমাদের পড়ানো হয় ম্যাথমেটিক্যাল মেথডস ইন ফিজিক্স পড়ানো হয়, সেই কোর্সগুলোতে এগুলো কিন্তু ডিটেইল পড়ানো হয়। ল্যাগুরে ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যাসোসিয়েটেড ল্যাগুরে, লিজেন্ডার পড়ানো হয়। আপনারা নিশ্চয় অনেকে পড়ান, অনেকে দেখেছেন এগুলো। এটা হচ্ছে এই নরমালাইজ সলিউশন। আমাদের কিন্তু এখানে খুব আগ্রহ নাই সলিউশনে। দিস ইজ নরমালাইজ সলিউশন অফ ইকুয়েশন 5.13 বসালে আমরা পাই RNL ইকুয়াল টু, যে আমরা বসিয়ে দিয়েছি RNL ইকুয়াল টু এইটা। আমরা এফ এর সলিউশন এইটা, তাহলে RNL সলিউশন হবে এইটা। ঠিক আছে, এখন আমাদের ইকুয়েশন 5.14 ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। এখানে পাই ENL প্রাইম ইকুয়াল টু টুয়াইস n প্লাস l মাইনাস হাফ h কারণ ওমেগা। এগুলো আমরা তার মানে হচ্ছে এই যে 5.14 টুয়াইস ENL প্রাইম টুয়াইস n প্লাস l মাইনাস হাফ h কারণ ওমেগা। একে আমরা লিখছি এভাবে টুয়াইস n প্লাস l মাইনাস 2 প্লাস 3/2। এই মাইনাস হাফটাকে লিখছি হচ্ছে মাইনাস 2 প্লাস 3/2, কারণ আছে। আমরা এটা ধরেছিলাম হচ্ছে কি রকম, এই যে সিম্পল হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল ধরেছিলাম, তাই না? এবং ইট ইজ থ্রি ডিমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর। সিম্পল না, থ্রি ডিমেনশনাল কোয়ান্টাম হারমোনিক অসিলেটর। তাহলে সলিউশন কি হবে? এর সলিউশন হয় হচ্ছে ল্যামডা প্লাস 3/2 h কাটা ওমেগা। আমরা সেই সলিউশন আনার চেষ্টা করছি। এবং খেয়াল করুন, এই যে আমরা ENL প্রাইম টুয়াইস n, এখানে ছিল টুয়াইস n প্লাস l মাইনাস হাফ, আমরা লিখলাম হচ্ছে টুয়াইস n প্লাস l মাইনাস 2 প্লাস 3/2 h কাটা ওমেগা দিয়ে আমি টুয়াইস n প্লাস l মাইনাস 2 একে একত্রে ধরলাম ল্যামডা প্লাস 3/2 h কাটা ওমেগা। দ্যাট মিনস দিস ইকুয়েশন লুকস লাইক সলিউশন অফ থ্রি ডিমেনশনাল হারমোনিক অসিলেটর। অন ডিমেনশন হলে কি হয়? হাফ হয়, এখানে সেটা হয় 3/2 h কাটা ওমেগা। while lambda equal to twice n plus l minus 2 with n equal to 1 2 3 4 7 so on and l equal to 0 1 2 3. ঠিক আছে, Dager state that is called single particle state with different m values are degenerate. প্রশ্ন হচ্ছে ডিজেনারেসি কি বা ডিজেনারেট কি? ডিজেনারেসি হচ্ছে যখন একই এনার্জি আইগেন ভ্যালু থাকবে, তার করেসপন্ডিং অনেকগুলো আইগেন ফাংশন পাওয়া যাবে। আবারও বলছি, যখন উইথ সেম এনার্জি আইগেন ভ্যালু বিলংস টু মোর দ্যান ওয়ান আইগেন ফাংশন, তাহলে এই ঘটনা বলা হয় ডিজেনারেসি। এবং ওই আইগেন ফাংশনগুলো বলা হয় ডিজেনারেট আইগেন ফাংশন, এবং স্টেটস গুলোকে বলা হয় ডিজেনারেট স্টেটস। তার মানে হচ্ছে, খেয়াল করুন, ENL প্রাইম একই থাকে, একটা সিঙ্গেল মান থাকে। সিঙ্গেল ENL প্রাইম থাকলে আমাদের এনার্জি আইগেন ভ্যালু একই থাকবে, বাট ফর ডিফারেন্ট কম্বিনেশনস অফ n and l they will give different আইগেন ফাংশনস। তার মানে ENL প্রাইম একই, এনার্জি আইগেন ভ্যালু একই, কিন্তু বিভিন্ন আইগেন ফাংশন আছে। দ্যাটস ওয়াই দ্য স্টেটস আর ডিজেনারেট। এবং ডিজেনারেসি ডিপেন্ডস অন 2 into twice l plus 1। তার কারণ কি? প্রত্যেকটা l ভ্যালুর জন্য কতগুলো m পাওয়া যায়? টুয়াইস l plus 1 m পাওয়া যায়। প্রত্যেকটা একটা l এর জন্য পাওয়া যায় টুয়াইস l plus 1 সংখ্যক m পাওয়া যায়। আবার প্রত্যেকটা lm কম্বিনেশনের জন্য আছে স্পিন আপ এন্ড স্পিন ডাউন, সেজন্য 2 দ্বিগুণ করা হয়েছে। তার মানে প্রতিটা এল এর জন্য আমি এক একটা এল এর জন্য আমি এতগুলো ডিজেনারেসি পাওয়া যাবে ফর সিঙ্গেল এল। এবং আগেন স্টেট উইথ সেম টুয়াইস এল প্লাস এল, সেম ল্যামডা আর অলসো ডিজেনারেট, কারণ এক্ষেত্রে এল ভ্যালু আলাদা হবে। আমরা আসুন কিভাবে আমরা ডিজেনারেট স্টেট তৈরি করতে পারি দেখবো এখন। আচ্ছা, এবারে আসুন যে ফর এ গিভেন ল্যামডা, তারপরে একটা ফিক্সড ল্যামডা, তাহলে এনএল ভ্যালুস গুলো কি কি হতে পারে? এখন এই ল্যামডা আমি লিখে রেখেছি, ল্যামডা ইকুয়াল টুয়াইস n প্লাস l মাইনাস 2। তাহলে টুয়াইস n মাইনাস 2 ইজ অলওয়েজ ইভেন। খেয়াল করুন, টুয়াইস n মাইনাস 2 ইজ অলওয়েজ ইভেন।
তাহলে ল্যামডা ইভেন না অড হবে তা ডিপেন্ড করবে এল এর উপরে। এল যদি ইভেন হয় ল্যামডা ইভেন হবে, এল অড হলে ল্যামডা অড হবে। কোথায় বলা আমরা ল্যামডা ইকুয়াল টু ইভেন, দ্যাট মিনস এল ইভেন। হোয়াট উইল বি এন এল কম্বিনেশন? এখন এল এর মিনিমাম মান কত? 0, আর ম্যাক্সিমাম মান কত হতে পারে? ল্যামডা। কি করে এই খেয়াল করুন, যদি এন হয় হচ্ছে 0, সরি, যদি এল 0 হয় এবং এন 1 হয়, আচ্ছা পরে আসছি, তাহলে এল এর মিনিমাম মান 0। হ্যাঁ শুরু করি আমরা। তাহলে এল এর মিনিমাম আমরা 0 আসলে ইভেন হিসেবে ধরে নিই আমরা, যদি 0 আসলে ইভেন অড কিছু যাই না, তবু আমাদের ক্যাটাগরি খেলে আমরা ধরে নিই 0 1 2 3 থাকে, তো পরেরটা আগেরটা ধরি ইভেন, সেই হিসেবে আমরা 0কে ধরে নিই ইভেন হিসেবে। বেসিক্যালি 0 আসলে ইভেনও না অডও না, তারপরে 0কে আমরা ফেলি ইভেন তালিকায়। তাহলে এল প্রথম মান 0, এল 0 হয় এন কত হবে? খেয়াল করুন, ল্যামডা প্লাস 2/2। ঠিক আছে, নেক্সট ভ্যালু অফ এল, এল ইভেন হবে L2, n ইকুয়াল টু λ/2। এমনি করে করে আমরা আসছি হচ্ছে এখন l ইকুয়াল λ-2, তখন n হবে 2, লাস্টে যখন l ল্যামডা হবে তখন n হবে 1। তার মানে বলতে পারি l ইকুয়াল টুয়াইস k, where k ইকুয়াল টু 0 1 2 and with λ/2। 0 হলে 0, 1 হলে 2, λ/2 হলে ল্যামডা। এই হলো একটা কেস, ল্যামডা ইভেন অর এল ইভেন। কেস 2 ফর ল্যামডা অড, তাহলে এল অড হবে, তাহলে হোয়াট উইল বি এল কম্বিনেশন? তাহলে এল অড মানে 1 বসালে কি হবে? তাহলে টুয়াইস এন ইকুয়াল টু ল্যামডা প্লাস 1, এন ইকুয়াল ল্যামডা প্লাস 1/2। নেক্সট হলো এল 3, তাহলে এল 3 হলে পরে হয়ে যাবে টুয়াইস এর ল্যামডা -1, তার মানে ল্যামডা -1/2 3। এইভাবে যদি এল ল্যামডা হয় তাহলে এন হবে হচ্ছে ল্যামডা 1, এর একইভাবে এল ল্যামডা হয় তাহলে টুয়াইস এন ইকুয়াল টু 2, তার মানে এন 1, আর ল্যামডা -2 হলে এন হবে 2। Here with L twice k plus 1, where k equal to 0 1 with lambda -1/2। খেয়াল করুন, যদি k 0 হয় L on, k যদি 1 হয় L 3, যদি k হয় lambda -1/2 তাহলে L হয়ে যাবে lambda। This is also important. The number of এই কম্বিনেশন গুলো কিন্তু পার্টিকুলার স্টেট বা শেলের configuration. The number of nucleons, either neutrons or protons with the same eigenvalue E lambda equal to ENL prime is given by either N lambda, তার যোগ করলে কি পাই আমরা? সব যোগ করে তাহলে হবে, এই যে আমরা বলছিলাম যে প্রতিটা এল এর জন্য স্ট্রেট পাওয়া যায় 2 × l + 1, এত পাওয়া যাবে। কিন্তু খেয়াল করুন, বলছিলাম প্রত্যেকটা এল ভ্যালুর জন্য ডিটারমিনেন্ট স্টেটস পাওয়া যাবে 2 × l + 1, সেটা ইউজ করছি আমি এখন। তাহলে নাম্বার অফ স্টেটস উইথ ফিক্সড ল্যামডা 2 × l + 1, l মানে টুয়াইস k ফর ল্যামডা ইভেন, l টুয়াইস k, আর 2 × k + 1, এই যে এখানে +1 ফর ল্যামডা অড। এবং দুই কেসেই পাওয়া যায়, আমরা সাম করি আমাদের সিরিজ সাম, তাহলে এল ল্যামডা পাওয়া যায় ল্যামডা +1 গুণ ল্যামডা +2। দিস ইজ অলসো ট্রু ফর এ পার্টিকুলার শেল। এখন যদি এমন হয় যে আমাদের একটা নিউক্লিয়াস আছে, অনেকগুলো শেল স্ট্রাকচার আছে, তাহলে তো মোট নাম্বার অফ নিউট্রন প্রোটন বের করতে হয়। তাহলে কি করতে হবে? তার প্রত্যেক শেলে যে এল ল্যামডা আছে তাকে যোগ করতে হবে। এই যে তাহলে যদি আমরা এন করি সামেশন, তাহলে যে ল্যামডা +1, এই যে এখানে এই যে আমরা এটা ইউজ করছি ইকুয়েশনটা, তাহলে নাম্বার অফ নিউট্রনস অফ প্রোটনস ফিল্ড আপ টু এ পার্টিকুলার শেল, তাহলে সবগুলো শেল যোগ করতে হবে
এবং এই যে আমি তিনটা ইকুয়েশন লিখে রেখেছি, এই তিনটা ইকুয়েশন লিখে রেখেছি এখানে, ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। তাহলে ল্যামডা প্লাস 1 ল্যামডা প্লাস 2 এর সাম করতে হবে i = 0 টু ল্যামডা। আমরা ni বলছি, আমরা এখন ল্যামডা i লিখছি, i + 1 i + 2 i = 0 টু ল্যামডা। তার মানে যোগ করলে সাম করলে 1/3 ল্যামডা প্লাস 1 ল্যামডা প্লাস 2 ল্যামডা প্লাস 3 এগুলো পাওয়া যাবে। এখন চলে আসি আমরা হাউ টু কি বলে ফাইন্ড স্ট্রাকচার আ পার্টিকুলার শেল। এই ছবিটা, এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে তৈরি হয়েছে। শুধু আপনি তিনটা ইকুয়েশন মনে রাখবেন, ল্যামডা ইকুয়াল টু n প্লাস l মাইনাস 2, nl প্রাইম ইকুয়াল ল্যামডা প্লাস 3/2 h স্কয়ার ওমেগা, n ল্যামডা ইকুয়াল টু ল্যামডা প্লাস 1 ল্যামডা প্লাস 2। এটা মনে না রাখলেও হবে, এটা মনে রাখলেই হবে। প্রথমে ল্যামডার মিনিমাম মান কত হবে? 0। এর মিনিমাম মান হয় 0, ল্যামডা 0। তাহলে যদি ল্যামডা 0 হয় তাহলে enl প্রাইম বাই h স্কয়ার ওমেগা, enl প্রাইম বাই h স্কয়ার ওমেগা কত হবে? 3/2। খেয়াল করুন, ল্যামডা 0 হলে এটা হবে 3/2। বসিয়েছি। এখন degenerate states with twice n plus l constant। কেন কনস্ট্যান্ট বলছি? কারণ হচ্ছে ফর এ ফিক্সড ল্যামডা, তার মানে ফর এ ফিক্সড twice n plus l, এটা ফিক্সড হবে। কিন্তু there will be different combinations of n and l, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করুন, আসুন আপনি যে যদি এই ক্ষেত্রে আমাদের ল্যামডা 0, তাহলে enl প্রাইম বাই স্কয়ার ওমেগা হয়ে গেল 3/2। তাহলে সেটা আমি কিভাবে পাচ্ছি? l0 হয়, এই n এর মিনিমাম মান কত হতে পারে? এর মিনিমাম মান হচ্ছে 1। তাহলে 1 কামস ফ্রম এই n, তাহলে n1। এস দিলাম কেন? l0 হয়, ল্যামডা 0 হবে কখন? এখানে আসুন, এখন ল্যামডা 0 হতে পারে যখন l0 n1। খেয়াল করুন, l0 n1। আর সম্ভাবনা আছে যদি l1 হয়, তাহলে তো n এর মিনিমাম মান 1, তাহলে ল্যামডা কি 0 হবে? হবে না, কারণ 2 + 2 - 2 = 2 হয়ে যাবে। ল্যামডা 0 করতে গেলে শুধু পসিবিলিটি আছে l0 n1। তাহলে n1 এর জন্য 1, l0 হলে s স্টেট, l0 হলে হয় s, 1 হলে p, 2 হলে d, 3 হলে হয় f, 4 হলে g হয়, 5 হলে f হয়, এরকম করে আর কি, 6 হলে i, তারপরে আরো আছে। এবারে আমরা চলে আসি, তার মানে আমাদের তাহলে l ল্যামডা কত হবে? খেয়াল করুন, l ল্যামডা নাম্বার পার্টিকেলস উইথ দিস স্টেট, ল্যামডা প্লাস 1 গুণ ল্যামডা প্লাস 2। তাহলে ল্যামডা মান হচ্ছে আমাদের 0, 0 + 1 0 + 2, তার মানে 2। এখন আমাদের এটা কিউমুলেটিভ আপ টু দিস স্টেট, আমরা শুরু করলাম মাত্র। তাহলে আমাদের আছে দুটো নিউক্লিয়ন, বা নিউক্লিয়ন মানে আদার নিউট্রন প্রোটন, তাহলে এটা 2 হবে। এখানে পড়া আছে, এটা এটা এখন দেখবো না আমরা, ঠিক আছে? এটা দেখবো না আমরা, অবজার্ভ যেটা আছে এটা আমরা দেখবো না এখন। এবারে আসি ল্যামডা 1। ল্যামডা 1 হয়, তাহলে enl প্রাইম বাই স্কয়ার কি হবে? 1 + 3/2 5/2। এখন যদি ল্যামডা 1 হয়, আমরা শিখেছি ল্যামডা অড হলে l অড হয়, তাহলে l অড মানে 1। তাহলে যদি এটা 1 হয়, n হয় 1, তাহলে 2 + 1 3 - 2 1। আর কোনো সম্ভাবনা নাই ল্যামডা 1 বানানোর, কারণ আপনি এটা 1 বানান, l1 n2, তাহলে কি হবে? 4 + 1 5 - 2 3 হয়ে গেল, ল্যামডা 1 হলো না। কিন্তু only one possibility to make lambda equal to 1 with l equal to 1, যে n হবে 1। তাহলে n1 l1, n1 এর জন্য 1 আসলো, l1 হলে p স্টেট। এখন এখানে দেখুন 6 করে আসলো, 1 + 1 2, 1 + 2 3, 3 গুণ 2 = 6। এটা কিউমুলেটিভ, আপনি এখান থেকেও নিয়ে আসতে পারেন, বা
6 প্লাস 2 যোগ করলে এই 6 প্লাস 2 যোগ করলে 8 হয় কিউমুলেটিভ আগে 2 আছে 6 আসলো 8 হলো তবে এখান থেকে আনতে পারেন দেখেন 1 প্লাস 1 1 প্লাস 2 1 প্লাস 3/3 8 চলে আসবে এবারে আসি ল্যামডা ইকুয়াল টু 2 ল্যামডা 2 হলে এটা খুব সুবিধা আমাদের 2 প্লাস 3/2 7 হাফস এখন ল্যামডা 2 হলে ল্যামডা ইভেন হলে এল ইভেন হবে প্রথম ক্ষেত্রে আসি মনে করুন এল ইকুয়াল টু 2 তাহলে এন হবে কত 1 2 মাইনাস 2 কেটে গেল n1 তাহলে L2 হলে ডি স্ট্রেট n1 এর জন্য 1d আর হতে পারে কি L0 n2 L0 হয় n2 হয় তাহলে এখানে আসলে 4 মাইনাস 2 2 তাহলে এভাবে আমাদের বানানো সম্ভব ল্যামডা ইকুয়াল টু 2 তাহলে ল্যামডা 2 দুভাবে হতে পারে একটা হচ্ছে n1 L2 বা n2 L0 প্রথম কেসের জন্য L2 হয়েছে n1 হয়েছে 1d স্টেট যখন L0 হয়েছে n2 হয়েছে তখন 2s স্টেট দিস 2 কামস ফ্রম ভ্যালু অফ n আর SPDF গুলো ঠিক করে দেয় L এখন দেখুন এখানে কতটা নিউক্লিয়ন থাকবে তাহলে আমাদের ল্যামডা 2 2 প্লাস 1 3 2 প্লাস 3 2 প্লাস 2 4 তাহলে 4 টাইমস 3 12 এই 12 যোগ 8 20 আমি আরেকটা শেষ করব আপনারা পরে আপনারা যেটা মিলিয়ে নেবেন আরেকটা করে দিই মনে করুন ল্যামডা ইকুয়াল টু 3 হবে ল্যামডা 3 হলে এল হবে অড আমরা শুরু করি L3 দিয়ে L3 হয় 3 মাইনাস 1 2 1 n1 তাহলে n1 L3 ল্যামডা 3 আরটা হতে পারে কি এই তাহলে হয়ে গেল আমাদের আরটা হতে পারে এই যে 1f আরটা হতে পারে কি L হতে পারে হচ্ছে 1 L1 n2 তাহলে 2 to 4 প্লাস 1 5 মাইনাস 3 মাইনাস 2 3 তাহলে হতে পারে একটা L3 n1 বা L1 n2 দুইভাবে আমরা পেতে পারি ল্যামডা ইকুয়াল টু 3 তাহলে যখন L হবে হচ্ছে 1 আর হবে n2 তখন 2p স্টেট যখন L হবে 3 n হবে 1 তখন 1f স্টেট L3 হলে f স্টেট হয় আর আমাদের ল্যামডা হলো 3 3 প্লাস 1 4 3 প্লাস 2 5 5 টাইমস 4 কত হয় 20 20 প্লাস 20 40 আমি আর দেখাবো না শেষ করবো আপনারা নিজে দেখে নেবেন কম্বিনেশন গুলো আমি আর কম্বিনেশন বলবো না আপনারা নিজেরা বানিয়ে নেবেন দেখে নেব দেখেন থ্যাংক ইউ ভেরি মাচ এখন দেখুন এরকম আসলে পারে পাওয়া যায় হচ্ছে ইম্পর্টেন্ট 2 8 20 40 70 100 296 এগুলো পেলাম হচ্ছে আমরা আমাদের সেল স্ট্রাকচারের নাম্বার অফ নিউক্লিয়নস এগুলো নিউক্লিয়াস মানে এটা মোট মানে টোটাল এটা প্রোটন না কিন্তু আইদার নিউট্রন বা প্রোটন এখন ডান দিকে লিখেছি আমরা অবজার্ভ এন কোথায় পেলাম আমরা লিখে ডান দিকে হচ্ছে এই শেল ক্লোজার এক্সপেরিমেন্ট কি কি পাওয়া যায় তারপরে এগুলো বোঝা যাচ্ছে যে শেলটা ক্লোজ হয়ে গেছে 2 হলে শেল ক্লোজ হয় 8 হলে হয় 20 হলে হয় 40 হলে হয় 36 হলে হয় না কিন্তু আমরা এক্সপেরিমেন্টে কি পাই আমরা 2 পাই 8 পাই 20 পাই 28 পাই 50 পাই 82 পাই 126 পাই that is observed the experimenter observed আমাদের শেল ক্লোজার স্ট্রাকচার তারা দেখা যাচ্ছে ক্লিয়ারলি এখান থেকে অনেকগুলো এখানে আমাদের মিসম্যাচিং রয়েছে 2 কারেক্ট 8 কারেক্ট 20 কারেক্ট 49 79 112 নাই আবার 28 প্রডিউস করতে পারেনি 50 পারেনি 82 পারেনি 126 পারেনি এ পর্যন্ত করেছিলেন দিমিত্রি ইভানেনকো করেছিলেন কিন্তু মেয়ারন হেক্সেল পরে এসেছেন পরের টুকুর জন্য ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমাদের
যে shell structure produced by only central potential সবগুলোকে কারেক্ট না, এবং এগুলোকে বলা হয় ম্যাজিক নাম্বার, অবজার্ভড এনকে। all magic numbers can be produced by a কি বলে potential with central nature। তাহলে প্রবলেম কোন জায়গায়? তারপরে মেয়ার হেক্সেল, জেনসেন সুজ এই দুটো বললেন যে আসলে এখানে সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে এইখানে আমরা করেছি কি, আমরা এই এল এর জন্য আমরা টুয়াইস এল প্লাস ওয়ান নিয়েছি, আর এস এর জন্য আমরা আপ অ্যান্ড ডাউন নিয়ে রেখে দিয়েছি। তার মানে উই হ্যাভ ট্রিটেড এল অ্যান্ড এস সেপারেটলি। এই সেপারেট ট্রিট করে আমরা অনেকগুলো ম্যাজিক নাম্বার ব্যাখ্যা করতে সমর্থ হলাম না, 28, 50, 82, 126। তার সঙ্গে সঙ্গে অনেকগুলো সংখ্যা 40, 70, 196 produced by single particle model with central potential are not correct। তাহলে দুটো হচ্ছে, একটা হচ্ছে এগুলো ভুল, দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলো আমরা ব্যাখ্যা করতে সমর্থ হলাম না। কেন সমর্থ হলাম না? বিকজ we have treated এল অ্যান্ড এল মানে হচ্ছে অরবিটাল potential এবং stream potential separately, বাট আমরা ঠিক করতেই হবে যে এল কে এবং এস কে একই সঙ্গে সঙ্গে এল এবং এস এর মধ্যে একটা কাপলিং তৈরি হয়, সে কাপলিং কে আমাদের কনসিডারেশনে নিয়ে আসতে হবে, যেখানে আগে কিন্তু কাপলিং কে কনসিডারেশন আনা হয়নি। আর এল অ্যান্ড এস ট্রিটেড সেপারেটলি, সঙ্গে সঙ্গে তারা একসঙ্গে যখন একটা মিথস্ক্রিয়া হয়, একটা যখন স্পিনার কাপলিং হয়, এই টার্মটা নিয়ে আসলেন মেয়ার হেক্সেল এবং জেনসেন সুজ। এবং সেটা কিভাবে তারা বললেন, তো আর টার্ম নিয়ে আসলেন জে, এটা আমরা বলি নিউক্লিয়ার স্পিন টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। কারণ নিউক্লিয়ার যদি স্পিন হাফ হয়, জে ক্যান বি ইকুয়াল টু এল প্লাস হাফ বা এল মাইনাস হাফ। এবং আমরা যুক্ত করলেন একটা স্পিনার পটেনশিয়াল, যেটা হচ্ছে অ্যাট্রাকটিভ মাইনাস VSOR L dot S. This is a type of spinor potential used by Mayer group and Jensen group. এবং তারা বের করলেন যে what will be the expectation value of L dot S for J L plus minus half। আমরা L dot S করি তাহলে আমরা পেতে পারি expression of half J square minus L square minus S square। কারণ কি? কারণ L equal L dot L square equal to J plus S into J plus S। আর J plus S মানে J square plus S square, sorry I am sorry, L plus S equal to J, তাহলে L plus S dot L plus S equal to J square, and L plus S dot L plus S মানে হচ্ছে L square plus S square plus twice L dot S। সেখান থেকে লিখেছি twice L dot S equal to half into J square minus L square minus S square। কোয়ান্টাম মেকানিক্যাল ভ্যালু হচ্ছে J square মান হচ্ছে যদি আমরা নিই হচ্ছে ইন টার্মস অফ এক্সপ্রেশন ভ্যালু, তাহলে হয় J into J plus 1, L এর জন্য হয় L into L plus 1, আর S এর জন্য হয় S into S plus 1। আসলে তাহলে হচ্ছে একটু শেষ করার জন্য এটা, কারণ আমাদের আরো কিছু পড়তে হবে শেল মডেলে। তাহলে যদি আমি বসিয়ে দিই J equal to L plus half, এই বসিয়ে দিলে আমরা পাই এখানে হাফ পাবো, সব কেটে কুটে আমরা হাফ পাবো with S equal to half। আর যদি বসিয়ে দিই J equal to L minus half, তাহলে আমরা পাবো minus L plus 1 by 2 with S equal to half। এই দুটো মান পাওয়া যায়। তার মানে L plus S has two values, একটা L by 2 for L plus half, একটা minus L plus 1 by 2 for J equal L minus half। তার মানে energy levels are now splitted। আগে যে এই যে এই লেভেল গুলো ছিল 1s বা 1p, এগুলো কিন্তু স্প্লিট হয়ে যাবে, একটা হচ্ছে L plus হাফের জন্য, একটা L minus হাফের জন্য। যেমন জিম্যান ইফেক্ট হয় যে এনার্জি লেভেলগুলো স্প্লিট হয়ে যায়, এখানে তেমনি বিকজ অফ সিমিলার কাপলিং এনার্জি লেভেলগুলো বিভক্ত হয়ে গেল, দুই হয় প্রত্যেকটা সেটা দুই ভাবে বিভক্ত হয়ে যাবে, একটা উপরে উঠবে একটা নিচে নামবে।
সেখান থেকে আমরা ম্যাজিক নাম্বার ড্রাইভ করতে পারি কিনা দেখবো এখন আসি। তাহলে এনাদের স্প্লিট বিটুইন j ইকুয়াল টু L প্লাস মাইনাস হাফ লেভেলস গিভেন বাই, এই যে এনার্জি ভাগ হয়ে গেল, তার মানে আমি আবার দেখা একটু অ্যানোটেশন দিই আপনাদের। মনে করুন এটা ছিল হচ্ছে 1p, তাহলে এটা এখন এরকম হয়ে যাবে, এরকম একটা হয়ে যাবে, একটা সরি আনডু করি, এই এরকম, আর এইটুকু হচ্ছে ডেল ই, ঠিক আছে, এবং একটা হচ্ছে এল মাইনাস হাফ, একটা হচ্ছে এল প্লাস হাফ। এখন এল মাইনাস হাফ ইন জেনারেল নিচে থাকে, আর এল হ্যাঁ এল প্লাস হাফটা উপরে উঠে যায়। এখন খেয়াল করুন এটা করলে কি হয়, এল প্লাস 1/2, এই যে এগুলো এল মাইনাস হাফের জন্য আমি একটু ড্রয়িং ক্লিয়ার করে দিই। খেয়াল করুন এই যে ফর জে এল প্লাস হাফ L/2, ফর এল মাইনাস হাফ মাইনাস এল প্লাস 1/2, তাহলে আমাদের হবে ফর এল মাইনাস হাফ এল প্লাস 1/2 এবং ফর এল প্লাস হাফ L/2। ইন জেনারেল এ এনার্জিটা বেশি হয়, কমে কেন হয়, যখন এল মাইনাস হাফ হয় তখন এনার্জি লেভেল গুলো হয় শ্যালো হয় এবং ডিপ হয়। তো শ্যালো ডিপ হওয়ার কারণে যে থাকে, আর এল প্লাস হাফ গুলো পুশটা হয় উপরে উঠে যায়, এগুলো শ্যালো থাকে না। তাহলে এল প্লাস 1/2 এটা হলো মাইনাস L/2 প্লাস L/2, যোগ করলে পদে টুয়াইস এল প্লাস 1 ভিএসওর, যে আমরা ইন টার্মস অফ ইন্টিগ্রেশন ভিএসও আর সাই এন এল এম আর অ্যাবসলিউট স্কয়ার ডি কিউব আর। তাহলে দেখা যাচ্ছে the energy spreading due to coupling is proportional to twice L plus 1, ঠিক আছে। তাহলে ডিজেনারেসি তৈরি হচ্ছে, এখন তৈরি হবে ডিজেনারেসি, এখন আগে ছিল এল এর উপর ভিত্তি করে, এখন তৈরি হবে জের উপর ভিত্তি করে, কারণ আমরা এখন জে নিয়ে এসেছি আমাদের কনসিডারেশনে। এখন আমরা টেবিল একটা বানিয়েছি, এখানে দেখাবো হাউ potential with central potential reproduces the magic numbers. আমাদের প্রথমগুলো ছিল হচ্ছে উইদাউট স্মল কাপলিং, এটা হচ্ছে উইথ স্মল কাপলিং। এখন 1s ছিল স্টেটটা, এখন 1s যদি হয় তাহলে এল কত, এল হচ্ছে 0। এখন জে কি নেগেটিভ হতে পারবে, 0 মাইনাস হাফ হতে পারবে, যে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইট ক্যানট বি নেগেটিভ। তাহলে এখানে এল মাইনাস হাফ স্টেট নাই, অনলি এল প্লাস হাফ স্টেট, তাহলে 1s হয়ে গেল 1s হাফ। এখন এখানে এসে 0 ছিল এল, এখন আর 0 প্লাস হাফ, তাহলে হাফ। আগে ছিল হচ্ছে এ 1 ফর এন, এস ফর এল, বা ফর এর জন্য এস পি হচ্ছে এগুলো, এখন কিন্তু আছে এন, এল এবং জে, তিনটা চলে এসছে আমাদের কিন্তু কনসিডারেশনে। This one, this is for n equal to 1, s, this is for l equal to 0, half, this is for j equal to half. তাহলে এখন একটু কোথায় পেলাম, এইটু পেলাম হচ্ছে twice j plus 1 থেকে, তার প্রত্যেকটা স্টেট এখন twice j plus 1 ডিজেনারেট। তাহলে twice j plus 1 কত হবে, half, twice half plus half 1 equal to 2, একটু থাকলো। 1p সেট কি হবে, 1p ভেঙে কি হবে, p এর হচ্ছে l ইকুয়াল টু 1, এখন আমরা পেতে পারি l প্লাস হাফ আর l মাইনাস হাফ। তাহলে l মাইনাস হাফ হবে পরে, এনার্জি বেশি, l প্লাস হাফ হবে আগে, এনার্জি কম। তাহলে l মাইনাস l প্লাস হাফের এনার্জি হচ্ছে কম, তাহলে আগে হবে, তাহলে l প্লাস হাফ কি হয়,
পি এর জন্য L1, তাহলে 1 প্লাস হাফ 3/2, 1p 3/2, L মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস হাফ, হাফ 1p হাফ। তাহলে উই হ্যাভ নাও টু স্টেট, টু সাবস্টেটস। আগে 1p ছিল, এখন হলো 1p 3 হাফস, 1p হাফ। এই 1p 3 হাফস এর জন্য কি হলো 6 হবে। 2 × 3/2 প্লাস 1 আর 2 × হাফ প্লাস 1 যোগ করলে এখানে 4 হয়, এখানে 2 হয়, 6 হয়। 6 প্লাস 2 8। আমি আর দেখাচ্ছি না, আপনারা পারবেন সব, আপনারা আমি জানি আপনারা পারেন। ঠিক আছে, শুধু আমি বলবো কনসেপ্টের কথা। এই ছবিতে আসি আমি, আমরা এই ছবিটা খেয়াল করুন। 1s তখন তৈরি হয়েছে এভাবে, 1 ভেঙে গেছে। এই যে খেয়াল করুন 1d এবং 2s, এখানে সমস্যা নাই। যখন 1f ছিল একা একা ছিল, 1fটা হয়েছে কি, 1f ভেঙে হয় 1f 7/2 আর 1f হয় এখানে দেখা যায় 5/2, যে 5/2 এটা 1f 5/2। 1f 7/2 এত এনার্জি কমে যায়, এটাকে মনে হয় ইট লুকস লাইক এ ডিফারেন্ট স্টেট। এই জন্য আলাদা করে বের করতে হয়। জন্য এই 3টে মিলে একত্রিত হয়, এই 4টা মিলে একত্রিত। আর 1g এত বেশি স্প্লিট হয় যে স্প্লিট হতে গিয়ে এর স্প্লিটিংটা হয়ে যায় পরের লেভেলের থেকে আরো বেশি। তার ফলে তখন কিন্তু 1g যেটা হচ্ছে বলে 9 হাফস, সে চলে আসে এর সঙ্গে মিলে যায়, আর 7 হাফস মিলে যায় হচ্ছে ওদের সঙ্গে। এই হচ্ছে স্ট্রাকচার আমাদের। এখন দেখুন এখানে আমাদের কিন্তু সবগুলো ম্যাজিক নাম্বার কিন্তু কারেক্ট রিপ্রডিউসড। 2, 8, 20, 28, 50, 82, 126। তার মানে হচ্ছে যদি নিউক্লিয়াসে হয় যে এই সংখ্যাওয়ালা প্রোটন বা নিউট্রন থাকে, তাহলে সেই নিউক্লিয়াসটা স্টেবল হয় তার আশপাশের নিউক্লিয়াস থেকে বেশি। দিস নাম্বারস আর কল্ড ম্যাজিক নাম্বারস। ম্যাজিকের সেন্সে এই ম্যাজিক হচ্ছে একটা সংখ্যা, একটা অদ্ভুত সংখ্যা, যে সংখ্যাওয়ালা বা নিউট্রন প্রোটন থাকলে পরে ওই নিউক্লিয়াসটা আশপাশের নিউক্লিয়াস থেকে বেশি স্টেবল হয়। এদেরকে বলা ম্যাজিক নাম্বার। আমি কিছু এক্সাম্পল দান করিয়েছি, এটা শেষ করতে চাই। যে এগুলো আপনারা পারবেন, আমি দেখাবো না, আপনারা এটা পারবেন, তাই না? এটা আপনারা জানেন, আপনারা পড়ান আপনারা এগুলো। ঠিক আছে, না দেখাবো দু একটা। দেখাবো না, এগুলো স্কিপ করবো, বলুন। স্কিপ করেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি শুধু একটা জায়গায় আসবো, আমরা একটা প্রবলেমে, এবং এটা আলোচনা করব। এটা একটু ভিন্নতর, তো ওই জন্য আলোচনা করবো যে আমরা আর্গন 38 যে অবজার্ভড স্পিন প্যারিটি, তার একটু বলে নিই স্কিপ করলেও। তার মানে হচ্ছে শেল মডেল ক্যান এক্সপ্লেন spin parity of a nucleus with one nucleon outside the closed shell. তার মানে শেল ক্লোজার তৈরি হওয়ার পরে যদি একটা এক্সট্রা নিউক্লিয়ন থাকে, বা শেল ক্লোজার পূর্ণ করতে একটা নিউক্লিয়ন ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে এই শেল মডেল ক্যান প্রেডিক্ট কারেক্টলি স্পিন অ্যান্ড প্যারিটি অফ দ্যাট নিউক্লিয়াস। সেগুলো দেখানো হয়েছে এখানে। এখন আমি আসবো এক্ষেত্রে না কিছু একটু ব্যতিক্রমী নিউক্লিয়াস, যেমন আর্গন 38, এর গ্রাউন্ড স্পিন হচ্ছে 0+, এবং এক্সাইটেড স্পিন হচ্ছে 2+ এবং 3-। এখন এগুলো কিভাবে শেল মডেল ব্যাখ্যা করতে পারে? এখন দেখুন আর্গন 38 এর নিউট্রন 20টা আর প্রোটন হচ্ছে 18টা। এখন আমি এখানে লিখেছি নিউট্রন কনফিগারেশন। 1s হাফ থাকবে, 1p 3 হাফ 4টা থাকবে, 1p হাফে 2টা থাকবে, 1d 5 হাফ 6টা থাকবে। তাহলে 2s হাফে 2টা থাকবে, 1d 3 হাফে 4টা থাকবে। 4 + 2 6, 6 12, আর 14, 4 18, 20। তার মানে এইখানে হয়ে গেল শেল ক্লোজার হয়ে গেল ফিল্ড। তার মানে নিউট্রন শেলস আর ফিল্ড। তাহলে আমরা দেখতে চাই যে আমাদের প্রোটন শেলের কি অবস্থা। দেখা যাচ্ছে আমাদের এ পর্যন্ত থাকবে, তারপর 1d 3 হাফসে গিয়ে 2টা মাত্র।
this is ground state configuration, not for accelerated states. গ্রাউন্ড স্টেটে সবসময় নিউক্লিয়নগুলো থাকে হচ্ছে লোয়ার পসিবল স্টেটস। তাহলে এই যে 2s হাফের পরে ফার্স্ট স্টেট হচ্ছে 1d 3 হাফ, এখানে থাকবে হচ্ছে নিউক্লিয়নগুলো, প্রোটনগুলো থাকবে। এখন আছে দুটো প্রোটন আছে। আর বলছিলাম একটু আগে, যদি শেল ক্লোজার করার পরে একটা সিঙ্গেল নিউক্লিয়ন থাকে বা শেল ক্লোজার তৈরি করতে একটা সিঙ্গেল নিউক্লিয়ন ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে পারিশ তৈরি করতে এখানে কি হবে? এখানে আছে দুটো নিউক্লিয়ন, দুটো প্রোটন, যাদের স্পিন হচ্ছে 3/2 জে। তাহলে জে কি হবে? উভয় 3/2 3/2 যোগ করলে কি হয়? 3 2 1 0, তাই না? যোগ করলে হবে এখান থেকে যোগফল থেকে বিয়োগফল পর্যন্ত এক এক করে কমবে। তাহলে যোগ করলে 3 পাই, বিয়োগ করলে পাওয়া যায় 0। 3 2 1 0, this will be spin of নিউক্লিয়ার স্পিন যাকে যে বলা হয় অফ আর্গন 38। প্যারিটি কি হবে? -1^2 কেন বলছি আমরা? ডি এর ক্ষেত্রে এল ভ্যালু কিন্তু 2, তাহলে উভয় নিউক্লিয়নের -1^2 -1^2 প্যারিটি গুণ হয় ইভেন। তাহলে এর স্টেটস হচ্ছে 3+, 2+, 1+, 0+, of which 0+ is prominent, dominant structure, কারণ 0+ এর এনার্জি কম লাগে, 1+, 2+, 3+ এনার্জি আর বেশি লাগে। এবং আমরা জানি নেচারের প্রত্যেকটা পার্টিকেল সিস্টেম থাকতে চায় তার লোয়েস্ট পসিবল স্টেটে, সেই জন্য পছন্দ করবে থাকতে 0+-এ। তাহলে আমাদের এই 0+ গ্রাউন্ড স্টেট আমরা এক্সপ্লেন করে ফেললাম। এখন হাউ টু এক্সপ্লেন 2+ and 3- accelerated states, এই জায়গায় আসি। এখন খেয়াল করুন, যদি এমন হয়, এটা তো সমস্যা নাই, নিউট্রন শেলস আর ফিল্ড, এখানে ওর কথা বলা যাবে না। এখন যদি এমন হয়, কখন অ্যাক্সিডেন্ট হয়? যদি 1d 3/2 থেকে একটা প্রোটন নেক্সট স্টেট 1f 7/2 এ উঠে আসে, the nucleus becomes excited। ঠিক আছে? তাহলে এখানে ছিল 1d 3, দুটো ছিল, এখন এখানে একটা প্রোটন চলে আসলো এখান থেকে উঠে 1f 7/2, তাহলে কনফিগারেশন লুকস লাইক দিস। এখন আমার স্পিড কি হবে? 7/2 + 3/2 যোগ করলে কি হয়? 5, বিয়োগ করলে হয় 2, তাহলে 5 4 3 2। প্যারিটি কি হবে খেয়াল করুন। ডি এর ক্ষেত্রে প্যারিটি কিন্তু L2, এফ এর এল কিন্তু 3, তাহলে -1^3 -1^2, তাহলে -1^5, that means parity odd। তাহলে what will be speed parity now? 5 minus 4 minus 3 minus 2 minus, তার মানে this accelerated state can be explained by the shell model। হয়ে গেল। এবার আসি how to explain 3- accelerated state। 3- সরি 3- হলো 3- হয়ে গেছে, পরেরটা 2+ কি করে হয়? এখন 2+ আসুন, মনে করুন যে এইখানে যে এই যে 2s হাফে, এই 2s হাফে একটা প্রোটন ছিল, দুটো ছিল, এখান থেকে একটা প্রোটন চলে গেল 3, এই d 3/2 চলে গেল, দিয়ে এটা হয়ে গেল হচ্ছে 1d 3/2 3। এটা কিন্তু আরো বেশি এনার্জির প্রয়োজন, এর থেকে এখানে আরো বেশি এনার্জির প্রয়োজন কিন্তু এক্সাইট করতে এই অবস্থায়। তাহলে যে কত হবে এখন? যে হবে এখানে একটা তৈরি হল প্রোটন হোল, এখানে একটা এক্সট্রা হোল প্রোটন, তাহলে 3/2 হোল ইজ ইকুইভ্যালেন্ট টু পার্টিকেল, তাহলে 3/2 + হাফ, তাহলে হবে 2 এবং 1। প্যারিটি কি হবে? -1^, এর জন্য 2, এর জন্য 0, তাহলে ইভেন প্যারিটি। তাহলে 2+ এবং 1+। দেখুন 2+ accelerated state can be explained by single particle shell model। ঠিক আছে, এখন আমি শেষ করি, করে আপনাদের বক্তব্য শুনবো। এখন
আমি শেষ করলাম শেল মডেল। স্যার পড়াচ্ছেন আর কি শেল মডেলের জন্য খুব ভালো বই হচ্ছে রয় নিগাম এবং হডসন গ্ল্যাডিওলি, অনেক বই আছে শেল মডেল, প্রচুর বই আছে। এটা মেনলি আমি ফোকাস করেছি রয় নিগাম থেকে, আর নয় এবং বিপি নিগাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কঠিন জিনিস তো স্যার, একটু কঠিন কঠিনই মনে হচ্ছে। একটু খেয়াল করলে কঠিন হবে, যদি আমরা সিস্টেমেটিক্যালি এগোই তাহলে ঠিক হয়ে যাবে। কন্ডা মেকানিক্সের ব্যবহার আছে তো এখানে, অনেক ওদের কন্ডা মেকানিক্সের ব্যবহার আছে। আর কারো সমস্যা কোনো জায়গায় আমাকে বলতে পারেন কিন্তু, যে কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোন জায়গায় একটু ক্লিয়ার মনে হচ্ছে না। অ্যাটমিক লেভেলের ক্ষেত্রে ওই যে এলএস মানে অরবিটাল কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, অরবিট কি আছে, একটা কাপলিং আছে, এইখানে কি ওরকম সিস্টেম আছে? আমি আবার বলুন, বুঝতে পারিনি। অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখি এলএস কাপলিং, এইখানে কি নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়ার মডেলে বা সেল মডেলে এখানে কাপলিং আছে, এলএস কাপলিং আছে, যে কাপলিং আছে এখানে কাপলিং আছে, এবং এক কাপলিং থেকে আরেক কাপলিং আবার কনভার্টও করা যায় থিওরিটিক্যালি। মানে কি বলে, এলএস কাপলার টুয়াইস যে আমাদের কি কি লাগবে, ফরমালিজম কি, ওগুলো একটু কঠিন জিনিস, যে এলএস কাপলিং যে কাপলিং আমাদের যে কনভার্ট করতে চাই সিস্টেমকে আমরা কিভাবে করতে পারি, এগুলো আছে। লিকুইড ড্রপ মডেল যেটা স্যার, এটা কি আমাদের পড়াবেন? কোনটা? লিকুইড ড্রপ মডেল। না, পড়াবো না, ওটা খুব সহজ জিনিস, তো ঘরে সময় পাওয়া যাবে না। লিকুইড ড্রপ মডেল ফার্মিং গ্যাস করে সময় পাওয়া যাবে না। আমরা তিনটা মডেল পড়বো, যেগুলো বেশি একটু আমাদের কমপ্লিকেটেড: শেল মডেল, অপটিক্যাল মডেল, আর কালেকটিভ মডেল। এগুলো একটু কমপ্লিকেটেড, তো এগুলো আলাপ করবো। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আর কিছু বলবেন? কারো প্রশ্ন বা সাজেশন, কোনো কমেন্ট? আমাদের টাইম আছে, কিন্তু আমাদের টাইম হাতে সময় আছে, এখন আমরা আলাপ করতে পারি। আমাদের তো আসলে মানে দ্বিমুখী আলাপ না হলে আমরা ক্লিয়ার হতে পারবো না। ম্যাজিক নাম্বার মূলত 7টা, মানে আচ্ছা, 220, 40, 48, তারপরে হচ্ছে 82, 126, 190, এই ম্যাজিক নাম্বার। এই যে আমি দেখাচ্ছি, জানান আপনার। আরো উপরে যাওয়া যায়, আমরা উপরে যাচ্ছি না, আরো উপরে যাওয়া যায়। আরো উপরে যাওয়া যায়, আপনার প্রয়োজন নাই, কারণ নিউট্রন নাম্বার আরো বেশি করা যায়, যেমন ইউরেনিয়ামে 143 নিউট্রন নাম্বার, সেখানে কি হবে, এর পরে যাওয়া যায়। এই আর কি। আর এই আমি একটু বলে নিই, যে সমস্ত নিউক্লিয়াসের অনেক বেশি নিউক্লিয়ন থাকে ক্লোজ কোরের বাইরে, সেই নিউক্লিয়নগুলোর ক্ষেত্রে যে কি বলে এক্স্যাক্টলি আমাদের নিউক্লিয়ার স্পিন প্যারিটি অনেক ক্ষেত্রে শেল মডেল ব্যাখ্যা করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আরো অনেক প্রপার্টি আছে, যেমন ম্যাগনেটিক মোমেন্ট, ডাইপোল মোমেন্ট, এগুলো শেল মডেল ব্যাখ্যা করতে। আর ডাইপোল মোমেন্ট কিছুটা পারে, আমরা এটা পড়ছি না। আমাদের একটা আছে সিমিট লাইনস আছে, আমাদের সময় নাই, ওটা দেখাতাম শেল মডেল দেখি করে আমাদের ওই ইগুলো বের করা যায়, আমরা ডাইপোল মোমেন্ট বের করা যায় বিভিন্ন নিউক্লিয়াসের। আমাদের সময় দেখানো যায় শেল মডেল ইউজ করে হাউ টু ফাইন্ড আউট ডাইপোল মোমেন্ট অফ নিউক্লিয়াস উইথ 1 নিউক্লিয়ার আউটসাইড ক্লোজ কোর। কিন্তু যদি বেশি নিউক্লিয়ন থাকে, সেক্ষেত্রে শেল মডেল ব্যর্থ হয় নিউক্লিয়াসের প্রপার্টি ব্যাখ্যা করতে। ঠিক আছে, এই হলো শেল মডেলের সফলতা ব্যর্থতা, এটা বইপত্রে আসে। যিনি ছিলেন অ্যাপ্লাইড ফিজিক্সের, তার সাথে কথা বলি একটু আমি। অ্যাপ্লাইড ফিজিক্স, জি স্যার বলেন। কি অবস্থা বলুন, আপনার কথা বলি একটু আপনার সঙ্গে আমরা।
কমপ্লেক্স মনে হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার একটু অসুবিধা হবে, কারণ ফিজিক্সের ওরা ব্যাকগ্রাউন্ড অনেক পড়েছে, আপনার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ওইভাবে পড়ে আসেননি। যেমন কোয়ান্টাম মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স এগুলো অনেক ওনারা পড়ে এসছেন, এবং কোয়ান্টাম মেকানিক্সের বহু ব্যবহার আছে নিউক্লিয়ার ফিজিক্সে, অনেক ব্যবহার। আপনার কালেক্টিভ মডেল পড়বো তখন আরো বেশি ব্যবহার কোয়ান্টাম মেকানিক্স থাকবে। কাজে এগুলো আপনার একটু হয়তো অসুবিধা হবে, আপনার একটু হয়তো কষ্ট হবে এগুলো, তবে এগুলো আপনাকে এই ব্যাকগ্রাউন্ড গুলো পড়ে নিতে হবে, অন্যান্য কোর্সের ব্যাকগ্রাউন্ড গুলো। বর্তমানে নিউক্লিয়ার পরে ফিজিক্সে এগুলো স্টাডি করলে স্যার মানে কেমন কাজ হচ্ছে? আপনাদের কি অন্যান্য কোর্স সব শেষ হয়ে গেছে? না স্যার, সলিড স্টেট ফিজিক্স আর ইলেকট্রনিক্স বাকি আছে না? ওদের কে পড়াচ্ছেন? স্যার এখনো আবুল কালাম আজাদ স্যার, ঢাকা ইউনিভার্সিটির। আবুল কালাম আজাদ? হ্যাঁ উনি স্যার। উনি কি পড়াচ্ছেন? ইলেকট্রনিক্স? ত্রিপলি ডিপার্টমেন্টের হেড স্যার। উনি ইলেকট্রনিক্স? ইলেকট্রনিক্স জি স্যার। আর সলিড স্টেট কে পড়াচ্ছেন? এখনো স্যার ক্লাস হয় নাই। স্যার ভিয়া স্যার পড়াবেন, গোলাম মোহাম্মদ ভিয়া স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি পড়াবেন না? আমার ক্লাসটা পরশুদিন, আবার আগামী পরশুদিন। জি স্যার সোমবার। ওই দিনই স্যার শেষ হবে। সোমবার শেষ করে দেব আমরা। আর বর্তমানে নিউক্লিয়ার ফিজিক্সে স্যার রিসার্চ হচ্ছে মানে কেমন, কোন ফিল্ডগুলোতে স্যার একটু বেশি হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স? যেগুলো আমরা পড়ছি এগুলো এখন এগুলো মানে এলিমেন্টারি জিনিস, এখন রিসার্চের জিনিস এগুলো এখনো না, এগুলো এলিমেন্টারি জিনিস, রিসার্চে আরো অনেক উপরে। স্যার কোন ফিল্ডগুলোতে কাজ স্যার মোটামুটি এখন বেশি হচ্ছে? নিউক্লিয়ার স্ট্রাকচার, নিউক্লিয়ার ডিনামিক্স, নিউক্লিয়ার রিঅ্যাকশন, তারপরে হচ্ছে ফিশন, ফিউশন, ওরকম হচ্ছে। স্যার আপনি কোন ফিল্ডে কাজ করছেন স্যার? আমি করি নিউক্লিয়ার রিঅ্যাকশন। রিঅ্যাকশন। আপনাদের তো দেখি অনেক বই, আপনাদের অনেক বই আছে দেখলাম, অনেক বই আপনারা মানে আপনারা লিখে ফেলেছেন ইতিমধ্যে, আপনারা অনেকে বই লিখেছেন। আমি এখানে বলছি না আর কি, মানে আপনাদের টিচার অনেকে বই লিখেছেন দেখলাম। হ্যাঁ স্যার লিখছে অনেকে বই লিখেছেন স্যার, মানে কপি করার মতো অনেকটা আর কি। আমি বই লেখার ইচ্ছা আছে, আমি সাহস করতে পারি না, সাহসে কুলাই না বই লেখার। উদ্যোগ নিয়ে নেন স্যার। না সাহস, অনেক বই লেখা অনেক কঠিন কাজ, অনেক হয়ে যাবে, অনেক কঠিন কাজ, সেটা সাহসে কুলাই না। জাতীয় বিশ্ববিদ্যালয় স্যার বই লিখছেন, এক স্যার সব বিষয়ে বিশেষ